ধর্ম যার যার উৎসব সবার বলা রাজনৈতিক দল হঠাৎ করে সাধু সন্তদের আক্রমণ করছেন কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলেন তিনি অঙ্ক কষেই প্রতিটা কথা বলেন। সত্যি কি তাই? চতুর্থ দফা ভোট মিটে যাওয়ার পর পঞ্চম দফা ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি সাধু সন্তদের অপমান করা হচ্ছে। শুধু অপমান নয়, ব্যক্তিগত আক্রমণ করে এত কুৎসিত আক্রমণ যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এটা দুঃখের, এটা কষ্টের। শুধু তাই নয়, তার দলের বিধায়ক হুমায়ুন কবির বলছেন সনাতনীদের ভাগীরথীর জলে তারা ভাসিয়ে দেবেন। এই কথা সামনে আসার পরেও মুখ্যমন্ত্রী চুপ, কার্যত সমর্থন করছেন হুমায়ুন কবিরকে। কেন? কারণ কোথাও গিয়ে এই শাসক দলের ভোট ব্যাংকে কি ধস নেমেছে? আমরা আজ আলোচনায় আসব। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে ভোট ব্যাংক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এটা পরিকল্পনা মাফিক করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে তাদের ভোট ব্যাংকে খুশি করে। তবে সব থেকে বড় বিষয় যে ভোট বড় বালাই যেমন এই রাজ্যে হয়ে দাঁড়িয়েছে, ঠিক একই রকম ভাবে কেবলমাত্র রাজনৈতিক ফায়দা তোলবার জন্য ধর্মকে কেন শিখণ্ডী করা হচ্ছে? শুধুমাত্র ধর্মকেই শিখণ্ডী করে কি এবারের ভোটটা কোনোভাবে পার করতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস? যেহেতু কিছুটা হলেও রাজনৈতিক মহল যেমন বলছেন যে তারা ব্যাকফুটে রয়েছেন, কারণ এত বড়ি দুর্নীতি হয়েছে, এত চুরি হয়েছে, মূলত সেই বিষয়টাতেই প্রলেপ ফেলবার চেষ্টা করছে রাজ্যের শাসক দল, যে কারণে নতুন আরও একটা বিষয় উত্থাপন করে কার্যত শিখণ্ডী করা হচ্ছে এই ধর্মকে। কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ ভারতবর্ষের রাজনীতিক ব্যক্তিত্বরা তারা বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন। তাহলে সেই সকল পন্থা অবলম্বন না করে কেন একেবারে অন্য একটা রুট তৈরি করে সেই পথেই হাঁটছেন এ রাজ্যের শাসক দলের যিনি প্রধান, মমতা বন্দ্যোপাধ্যায়? আলোচনায় তো আমরা আসবো, তবে তার আগে একবার শোনাই বরং আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য, যেই বক্তব্যকেই কার্যত হাতিয়ার করে এই মুহূর্তে ময়দানে যেমন বিরোধী রাজনৈতিক দল তারা নেমেছেন, ঠিক একই রকমভাবেই কার্যত কদর্য আক্রমণ করা হয়েছে নির্দিষ্ট একটি ধর্মের যারা সন্ন্যাসী, যারা দীর্ঘদিন ধরে সবকিছু ত্যাগ করে কেবলমাত্র মানুষের সেবায় নিয়োজিত নিজেদের প্রাণ, তাদেরকে কি বলেছেন একবার শোনাই বরং মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য। শোনো। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আপনি যখন সনাতনীদের কথা বলেন তখন আপনাকে বলা হয় সাম্প্রদায়িক, আর আপনি যখন সনাতনী বিরোধী কথা বলেন তখন আপনাকে বলা হয় সেকুলার। আর এই খেলা আর কতদিন চলবে? ঠিক তাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তব্যটা সামনে আসলো এবং তারপর যেভাবে কদর্য ভাষায় তিনি আক্রমণ করেছেন, একেবারে ব্যক্তিগত আক্রমণ করেছেন কার্তিক মহারাজকে, ঠিক সেই সময় কার্তিক মহারাজের কি ব্যাখ্যা, কি বলেছেন তিনি একবার শুনুন। এটা বলিনি মিথ্যা, তার সত্যতা যাচাইয়ের জন্য আমি লিগ্যালি বলেছি। আমাদের আইনি বিভাগ এটাকে লিগ্যাল নোটিশ দিয়েছে। তিনি যদি ভারত সেবাশ্রম সংঘ শুধু নয়, এরকম রামকৃষ্ণ মিশন, ইসকন, এরা প্রতিষ্ঠিত, তাদের মধ্যে এর কথা বলেছেন। সুতরাং অ্যাপোলজি তিনি চাইবেন আশা করি, আর না তিনি প্রমাণ দিবেন। প্রমাণ দিলে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আইনি নোটিশ পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্তিক মহারাজের আইনজীবী তিনি পাঠিয়েছেন, এমনকি 4 দিন সময় দেওয়া হয়েছে, যেখানে নিঃশর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমা চান তার মন্তব্যের জন্য, এমনটাই সেই নোটিশে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কিন্তু এই ঘটনা ঘটবার পর, নোটিশ পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আরও একবার মূলত এই সভামঞ্চ থেকেই আরও আক্রমণ শানিয়েছেন। সেটা আগে শোনাই আপনাদের। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। এলাকায় গিয়ে ধর্মের নামে
আপনি বিজেপি করে দাঁড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। উনি বলেছিলেন খেলা হবে, কিন্তু সেই খেলা যে ভোট বাক্সে এই যে ভোট ব্যাংকের টানাপোড়েনের খেলা, সেটা হয়তো কেউ বোঝেনি। আজ যে আগুন নিয়ে তিনি খেলছেন, যদি এ রাজ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এ রাজ্যে যদি এই রাজ্যের ছবিটা যদি অন্যরকম হয়ে যায়, তার দায়িত্ব কি তিনি নেবেন? একটা সব থেকে বড় প্রশ্ন, রাজাগোপাল বাবু আজকে রয়েছেন, আমি রাজাগোপাল বাবুর কাছে আমি প্রথম প্রশ্নই করব আমি আলোচনায় আসার সময়, যে মমতা বন্দ্যোপাধ্যায় সুচারু রাজনীতিবিদ হিসাবে যা কথা বলেন, তিনি অঙ্ক কষে বলেন, অনেকেই বলছেন এই চতুর্থ দফা ভোটের পর পাহাড় থেকে যত সমতলের দিকে ভোটটা এগিয়ে যাচ্ছে, যত মালদা মুর্শিদাবাদ হয়ে বসিরহাট হয়ে ভোটটা এগোচ্ছে, তখন তার ভোট ব্যাংককে কেন্দ্র করে তিনি তার ভোট ব্যাংকটা নিজের দিকে টানার জন্য, যাতে সিপিএম কংগ্রেস আইএসএফে ভোটটা ভাগ না হয়, তার জন্যই কি এ কথা বলছেন? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে পুরোটাই অঙ্ক কষে, পুরোটাই পরিকল্পনা মাফিক। আলোচনায় আসবো, যারা রয়েছেন পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র তন্ময় মুখার্জি, ডক্টর তন্ময় মুখার্জিকে আমি স্বাগত জানাবো। অনিন্দ্য সিনহা রয় রয়েছেন, শাসক দলের পক্ষে কথা বলবেন রাজনৈতিক কর্মী। রাজু ঘোষ রয়েছেন, রাজনৈতিক কর্মী, শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে কথা বলবেন। এবং আমার সঙ্গে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আজ আমি রাজাগোপাল বাবুর কাছ থেকেই শুরু করব। রাজাগোপাল বাবু, প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি বুঝতে পেরে যাচ্ছেন যে পুরোটাই অঙ্ক কষে, পুরোটাই পরিকল্পনা মাফিক, কিন্তু এই পরিকল্পনা কাজে লাগাতে গিয়ে, এই পরিকল্পনার জন্য তিনি যে কথাগুলো বলছেন, তাতে যদি রাজ্যে কোনো রকম ঘটনা ঘটে, অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় মুখ্যমন্ত্রীকে তো নিতে হবে। দেখুন, যে আমরা এতকাল দেখে এসেছি যারা সাধু সন্ত আছেন তাদের প্রচুর ভক্ত আছে। আমি আপনার কাছে আসবো, আমাদের টেকনিক্যাল যে আপনার যে মাইক সেটা এখনো আপনার কাছে নেই, হ্যাঁ একটু নিয়ে নিন। আমি তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, কি মনে হয়, আপনার রাজনীতি করেন, মাঠে ময়দানে ঘোরেন, আপনার কি মনে হয় একজন চিকিৎসক হিসাবে যে পুরোটাই অঙ্ক কষে বলা হচ্ছে? একদমই ঠিক বলেছেন আপনি, পুরোটাই অঙ্ক কষে বলা হচ্ছে এই কারণে যে জানবেন তৃণমূলের হচ্ছে ভোট মানে সংখ্যালঘু তোষণ এবং সংখ্যালঘু ভোট যেন একসাথে পড়ে। আজকে ঈদের দিনও মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নেত্রী গিয়ে সেখানে বলেছেন যে মুসলিমরা যেন একসাথে তৃণমূলের পাশে থাকে, এবং আগেও অন্য ভোটে বলেছেন। আর একটা ওনার উদ্দেশ্য আছে, ওনার উদ্দেশ্য হচ্ছে হিন্দু ভোটটাকে ভাগ করা। কিভাবে ভাগ করা? মতুয়া, রাজবংশী, আদিবাসী, এই সমস্ত করে ভাগ করা। এখন এখানে কি হচ্ছে যে উনি 4টে ফেজের পরে উনি জানতে পেরেছেন যে সংখ্যালঘু ভোট সেইভাবে উনি পাচ্ছেন না 2021-এর মতন, ভেঙে যাচ্ছে। আর তার সাথে এই কার্তিক মহারাজকে আজকে অ্যাটাক করার কারণ হচ্ছে যে ইনি হচ্ছেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, ইনি হচ্ছেন মুখ্য আয়োজক ছিলেন। তো এটা হচ্ছে ওনার রাগের কারণ, যে কেন এরা এই সনাতনী ভাবধারা, ভারতীয় ভাবধারা, সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে মানুষের মধ্যে। তারা তো ঘুমিয়ে থাকবে, হিন্দুরা, সনাতনীরা ঘুমিয়ে থাকবে, তাহলে উনি ক্ষমতায় থাকতে পারবেন। তো সেই জন্য আজকে এই কার্তিক মহারাজকে অ্যাটাক করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যে আবার তোষণ, যেটা আমরা একের পর এক দেখে এসেছি 2011-এ ক্ষমতায় আসার পরে, উনি হচ্ছে যারা হিন্দু ভাবাবেগে আঘাত করেন তাদেরকে উনি পুরস্কৃত করেন। সায়নী ঘোষ আজকে মহাদেবের মাথার মধ্যে উপরে সেই জন্ম নিরোধকের ছবি বেরিয়েছিল, তখন কিন্তু তিনি প্রার্থী করেছেন লোকসভা যাদবপুর থেকে। আমি রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, আপনি যেমনটা বলছিলেন, আমার সেই একই প্রশ্ন। এই আগুন নিয়ে খেলতে গিয়ে যদি রাজ্যের কোনো ক্ষতি হয়ে যায়, যদি রাজ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় তো নিতে হবে পুলিশ মন্ত্রীকে। না, দেখুন, মানে যেটা বলতে গিয়ে আটকে গেল যে সাধু সন্ত যারা আছেন তাদের জনপ্রিয়তাটা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষ সব জায়গায় তুঙ্গে থাকে। নির্বাচনের সময় কেউ চটাতে চায় না, কিন্তু খুব ক্যালকুলেশন করে তাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা হচ্ছে। কেননা এই নির্বাচনে সরকার যারা আছেন পশ্চিমবঙ্গে চালাচ্ছেন, তারা বোধহয় বুঝতে পেরেছেন যে রিলিজিয়ান পোলারাইজেশন ছাড়া, মানে দুটো ধর্মের একেবারে মেরুকরণ যদি না করা যায়, তাহলে যদি যে যারা মেজরিটি রিলিজিয়ান সংখ্যাগরিষ্ঠের ধর্মকে যদি আমি আলাদা রাখতে পারি,
তাদের বিরুদ্ধে সংখ্যালঘুদের যদি আমি এগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার হয়তো যে ভোটটুকুন ভাগ হয়ে যাচ্ছিল একটা 30-34% উপর আমরা একটা ভালো কবজা থাকবে। এইটাই হচ্ছে মূলত ট্যাক্টিক্স। কিন্তু এটা করতে গিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে প্রীতিকর দেশ মানুষ এগুলো আনইম্পর্টেন্ট। মা মাটি মানুষের কাছে শুধু কি ভোট জেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন অশান্তি অর্থাৎ প্রভোগ করার জন্য তার দায়িত্ব দায়বদ্ধতা সরাসরি তিনি আক্রমণ করছেন এই কার্তিক মহারাজকে। কি বলেছেন তিনি শুনবো। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জায়ের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? সন্দেশখালীর মেয়েদের নিয়ে কিভাবে চক্রান্ত করলো, তারপরে নেক্সট চক্রান্ত হচ্ছে দাঙ্গা করবার। আমি হিন্দু মুসলমান সবাইকে বলে যাই, মনে রাখবেন আমরা সবাই মানুষ এবং মানবিকতার ধর্ম, একসাথে চলা, একসাথে কথা বলা। তাই আপনাদের আমি বলবো আমরা সবাই মিলে যেন এক থাকি, একসাথে দুর্গা পুজো করবো, একসাথে কালী পুজো করবো, একসাথে লক্ষ্মী পুজো করবো, একসাথে ঈদ করবো, একসাথে জাহের থানে যাবো, একসাথে মাঝের থানে যাবো, একসাথে সব জায়গায় কাজ করবো। তিনি সাম্প্রদায়িক অশান্তির কথা বলছেন, কিন্তু তিনি অঙ্ক কষে বলছেন যদি এই বক্তব্যের পর কিছু হয় তার দায়টা যাতে অন্যের ঘাড়ে চাপানো যায়। এটাই কি বলতে চাইছেন? প্রথমত কথা হচ্ছে, আমি এতক্ষণ ধরে শুনছিলাম আপনাদের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন, যেটা নিয়ে আপনাদের রিপাবলিক বাংলা আলোচনাই করছেন না বা বাকি চ্যানেলটা বলছেন না। উনি বলছেন ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন বা ইসকন, এই যে অর্গানাইজেশন, এর প্রতি কোনো ক্ষোভ নেই। ইনারা যে ধরনের কাজ করে তাতে আমরা সত্যি, ওনারা ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে। অভিযোগ পার্টিকুলার একজন দুজন লোকের, তার মধ্যে একজন হচ্ছে এই কার্তিক মহারাজ বলে ভদ্রলোকটি। উনি রেজিনগরে দাঙ্গার সময় উস্কেছেন মানুষকে, এই দাঙ্গা করিয়েছেন বলে অভিযোগ। সনাতন ধর্ম বলে আপনারা বলছেন, আমরা কি সনাতন ধর্ম বিশ্বাস করি না, নাকি বিজেপিকে শিখতে হবে? বক্তব্যগুলো সামনে আসার পর এই প্রশ্নটা আমি একটু বলি, একটু ইন্টারাপ্ট করছি তার একটা কারণ। আপনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনে থাকবেন, একদম প্রথম তার বক্তব্য যখন আমরা চালিয়েছি একেবারে শোয়ের প্রথমেই তিনি কিন্তু পরিষ্কার করে যেমন কার্তিক মহারাজের কথা বলছেন, ঠিক একই রকম ভাবে তিনি বলেছেন ভারত সেবাশ্রম সংঘকে আমি ভালোবাসতাম, পাস্ট টেন্সে কথা বলছেন। তাহলে এখন কি তিনি ভালোবাসেন না? আপনার বলা শেষ তো। আসি, দেখুন, সনাতন ধর্ম বিজেপির কাছ থেকে শিখবো না। না, তোমরা হচ্ছে রাজনৈতিক মঞ্চে গিয়ে সরস্বতী অঞ্জলি মন্ত্র দিয়ে শিখবে। জানি ওইটা বলে আমরা দেখেছি অনেক সাধু, কোন সাধু সে যদি অসাধু কাজ করে তার বিরুদ্ধে নিঃসন্দেহে বলবো। উদাহরণস্বরূপ আসি, দাঁড়ান এক মিনিট, উদাহরণস্বরূপ আসি আসারাম বাপু সাধু তো। আচ্ছা, সুখবিন্দর কৌর, রাধে মা সাধু, সাধিকা তো। আপনি নাম গুরমিত রাম রহিম সিং, জানেন না তারা সাধু বলে নিজেদের প্রতিবন্ধ করেছে। আমি একটা নাম বলতে চাই, হুমায়ুন কবির। তিনি কে? হুমায়ুন কবির তিনি কে? তিনি বলছেন সনাতনীদের ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। ওনার এত বড় সাহস, সনাতনীদের নিয়ে কিছু বললে আপনি এই খেলাটার কতদিন চলবে? রাজু ঘোষ বলুন।
একটি কথাও বলেননি। রাজু ঘোষ বলুন আপনি। দেখুন, এখন হচ্ছে এইভাবে যদি আপনারা মনে করেন বাংলায় দাঙ্গা লাগিয়ে দেবেন, মিথ্যা কথা বলে মিথ্যা খবর প্রচার করে, তাহলে বলার কিছু নাই। যারা মানুষ দেখছে তারা আরে জানে। বলছেন বাংলায় মুখ্যমন্ত্রী এই সমস্ত মমতা কিছু হয় বন্দ্যোপাধ্যায়, না। দেখাতে আমাদের দোষ। মুখ্যমন্ত্রী কি আপনি বলছে? গুলি করে একজনকে খুন করে দিচ্ছেন, আপনি সেই ছবিটা দেখাতে আমার দোষ। না, মুখ্যমন্ত্রী যেটা বলছে, এক মিনিট, রাজুদা আপনার নাম রাজু ঘোষ, আপনি না, বলুন। মুখ্যমন্ত্রী যেটা বলছে পার্টিকুলার দুজন ব্যক্তির নামে বলছে যে এই দুজন ব্যক্তি, আপনি কুম্ভ মেলার যদি কোনো রেকর্ডিং আপনার কাছে থাকে, কুম্ভ মেলা কল্যাণীতে ইনি ডিরেক্টলি বলেছিলেন একজন সাধু হয়ে, মানে ওনার ভাষায় সাধু, আমরা সাধু এখন কিভাবে মানবো সেটা বোঝার বিষয়, কিন্তু উনি বলছেন লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মহিলাদের অপমান করছে কুম্ভ মেলায়। এই কার্তিক মহারাজ এই বছর 2023-এর কুম্ভ মেলায় এসে বলে গেছে। অর্থাৎ এই কার্তিক মহারাজের যারা ফলোয়ার আছে তারা ভালো করে জানে। বিজেপির মুখপাত্র একটু আগে বললো গীতা পাঠের উনি মুখ্য আয়োজক, আর গীতা পাঠটা কারা করেছিল, লক্ষ্যখণ্ডে গীতা পাঠ, সেটা সবাই জানে, ভারতীয় জনতা পার্টি। তার মানে কার্তিক মহারাজের সাথে সরাসরি বিজেপির যোগ, সরাসরি বিজেপির যোগ, ওটা সনাতনীর সামনে ব্যানারটা ছিল, ব্যানারটা সনাতনী, পিছনে শুভেন্দু, পিছনে বিজেপি। এই তর্কে আসবো, কিন্তু চৌধুরী ওনার নামে বলছেন কেন? এক মিনিট, অভিজিৎ চৌধুরী বলছেন তোমাদের একই রক্ত। আমি ব্রেকে যাব। এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সনাতনীরা বলেন যে আমি গর্বিত, আমি সনাতনী। কিন্তু সেটা বলার জন্য যদি সাম্প্রদায়িক বলা হয় তাহলে তো অন্যায়। এই আগুন নিয়ে খেলছেন কারা? আসবো বিরতির পর, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। শাসক দলের বিধায়ক যখন বলেন সনাতনীদের ভাগীরথীর জলে তাকে ভাসিয়ে দেব, একটা এফআইআর করা হয়, পুলিশ স্বতঃপ্রণীত মামলা করে, মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট দেয় না, তার মানে তিনি সমর্থন কি করেন? সনাতনীদের কথা বলতে গেলেই আপনি সাম্প্রদায়িক, আর সনাতনীদের বিরুদ্ধে বললেই আপনি সেকুলার। কোন জাতপাতের ভেদাভেদটাই আসবে কেন? আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি এবং এখানে সাধারণ মানুষের মত, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই মতামত পোষণ করার অধিকার রয়েছে। তাহলে এই রকম বক্তব্য একেবারে সভামঞ্চ থেকে কেন বারংবার শাসক দলের পক্ষ থেকে আনা হচ্ছে? শুধুমাত্র শাসক দলের যিনি সুপ্রিমো রয়েছেন তা নয়, একই সঙ্গে মূলত এই দলের বিধায়ক, এই দলের মন্ত্রীরা, নেতারা প্রত্যেকেই কার্যত এইরকমভাবে একটার পর একটা বক্তব্য সামনে রাখছেন। কিন্তু সেটা কেন? আমি একেবারে সরাসরি রাজাগোপাল বাবুর কাছে আসবো। যে কোনো মানুষের অধিকার তো রয়েছে যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে তিনি যদি সমর্থন করেন তাহলে তিনি করতে পারেন। তাহলে এই ক্ষেত্রে বিরোধিতা করা হচ্ছে কেন? কেবলমাত্র তারা সাধু সন্ত সেই কারণের জন্যই কি রাজাগোপাল বাবু? না, দেখুন, যে খেয়াল রাখতে হবে যে সাধু সন্ন্যাসীরা যে রাজনীতি করতে পারবেন না, সংবিধানে কোথাও বলা নেই। কোনো অর্গানাইজেশনে সাধু সন্ন্যাসীরা ভোট সাধারণত দেন না, যার মাধ্যম দিয়ে হয়তো বোঝা যাবে যে তিনি হয়তো রাজনীতির সঙ্গে তার একটা ইন্টারেস্ট আছে। পৃথিবীর আপনি অন্য নানান দেশে যদি দেখেন, ল্যাটিন আমেরিকাতে চমকে যাবেন যে সেখানকার ক্যাথলিক ফাদার্সরা কীভাবে সেখানকার রেভলিউশনের সঙ্গে যুক্ত আছে। সম্ভব, কেন যারা মানুষকে ভালোবাসে তারা রাজনীতির বাইরে সবসময় থেকে উঠতে পারে না। তো এই জায়গায় দাঁড়িয়ে খেয়াল রাখতে হবে যে পশ্চিমবঙ্গের বাইরে একটা রাজ্য, সাধারণ মানুষ অনেকেই মনে করে যে উত্তরপ্রদেশ, সেখানে একজন যোগী বুঝি রাষ্ট্রটাকে পাল্টে দিয়েছে। সত্যি পাল্টে দিয়েছে। আমরা যারা রাজনীতি করি না তারা যেভাবে সেখানকার উন্নয়ন দেখেছি, মানে সেখানকার যারা এসেছেন তারা যতটা পেরেছেন, একজন যোগী, এরকম একটা যোগীর বোধহয় প্রয়োজন ছিল পশ্চিমবঙ্গে। এরকম একজন যোগী যখন উত্থান কোথাও ঘটছে, যারা শাসকের রাজনীতি করেন, সংখ্যালঘু ভিত্তিক, সংখ্যালঘুদের ভোটের ব্যাংকের ভিত্তিক রাজনীতি করেন, তাদের একটা ভয় কোথাও তৈরি হলো, এই বুঝি পশ্চিমবঙ্গ কোনো একটা যোগী তৈরি হচ্ছে। সুতরাং তার বিরুদ্ধে যতটা পারো, যদি উস্কানি দিয়ে থাকেন, যবে উস্কানি দিয়েছে তবে কেন মামলা হয়নি? হঠাৎ কেন নির্বাচনের সময় ভোটের সভা থেকে করা হলো? কেন রেজিনগরে যিনি বিধায়ক তিনি বললেন যে রক্তে ভাসিয়ে দেবেন? কি সাহস, কি সাহস! এটা তো বলার সময় এসেছে। উনি প্রতিবাদ করেছেন, অনেকে প্রতিবাদ করতে চায় না, অনেকে প্রতিবাদ ভোটের আবহে কেন এই রকম ভাবে মন্তব্যগুলো সামনে আসছে? কেন এই রকম ভাবে হিংসাচরণের একটা উস্কানিমূলক মন্তব্য সামনে আসছে? অনিন্দ্যবাবু হাত তুলেছেন অনেকক্ষণ ধরে, কিছু একটা বলতে চাইছেন, বলুন। আমি রাজাদার সঙ্গে একমত। যদি কোনো সন্ন্যাসী চান রাজনীতি করলে করুন না, বিজেপি করতে চাইলে বিজেপি বুকে ইয়ে নিয়ে, সিম্বলটা নিয়ে করুন।
কিন্তু আমি রাজনীতি করি না বলে পেছন থেকে বিজেপিকে সাপোর্ট করা কোনো দরকার তো নেই। আপনার নিঃসন্দেহে সংবিধানে কোথাও লেখা নেই, আমি রাজ আসমের সঙ্গে একমত, সংবিধানে কোথাও লেখা নেই যে উনিরা রাজনীতি করতে পারবেন না। করুন রাজনীতি, কিন্তু বলে করুন। যেভাবে আপনারা দাঙ্গাটাকে উস্কে দিয়েছিলেন, কার্তিক মহারাজের কথা বলছি, সেইটা দরকার ছিল না। এখান থেকে আমি একটু আসবো তন্ময় বাবুর কাছে। যে বিষয়টা আপনি তুললেন, অর্থাৎ যে বিষয়টা অনিন্দ্যবাবু তুললেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যিনি কথা বলছেন তিনি বলছেন যে যদি কেউ রাজনীতি করে থাকে তাহলে তিনি করতে পারেন, কিন্তু সেটা দাগিয়ে নিয়ে করুন। এই রকম ঘটনা কি অন্যান্য ক্ষেত্রেও ঘটে? দেখুন, ওরা যেটা কথা বলছেন সেটা হচ্ছে ধর্ম মানে এই সাধু সন্তরা রাষ্ট্র ধর্ম নিয়ে কথা বলেন। রাষ্ট্রের যদি কোনো অসুবিধা হয় তাহলে তারা তাই নিয়ে কথা বলতে পারেন। আজকে মনে রাখবেন, এই তৃণমূল একটি সাম্প্রদায়িক দল। যেদিন থেকে পশ্চিমবঙ্গে তৃণমূলের উত্থান হয়েছে সেদিন থেকে সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়েছে। আমি তথ্য দিয়ে বলে দিচ্ছি, 2009 সালে যখন তৃণমূল বেশি সিট পেয়েছিল এই পার্লামেন্ট ইলেকশনে, সেখানে বসিরহাটে তৃণমূলের ক্যান্ডিডেট জিতেছিল হাজি নুরুল, আর তার সাথে হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। 2010 সালে যখন চারিদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল হাওয়া বইছে, সেই সময়ে ওই অশান্তি হয়েছিল দেগঙ্গায়, অভিযুক্ত ছিল হাজি নজরুল। কেন করতে হয়েছিল? কারণ সাম্প্রদায়িক যদি দাঙ্গা বাঁধানো যায় বা অশান্তি বাঁধানো যায় তাহলে তৃণমূলের সংখ্যালঘুদের ভয় পাওয়াতে সুবিধা হবে, যে তোমরা যদি আমাদের সাথে না থাকো তো তোমাদের কিন্তু জীবন খতরে মে হ্যায়। সবটাই ভোট ব্যাংক, এইটাই ভোট ব্যাংক, এইটা তৃণমূল করে এসছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মতুয়াদের জন্য করেছে, তেমন ইস্কনের জন্য করেছে, তেমন ইমামদের জন্য করেছে, তেমন পুরোহিতদের জন্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক চোখও বিজেপির মতো নয়, মুখে শুধু সনাতনী সনাতনী বলে এমন একটা ভাব দেখায় যে হিন্দু জাতিটার জন্ম হয়েছে 2014 পরে। 2014 আগে হয়তো কোনো হিন্দু সনাতন কিছু ছিল না। আগের বছরে রামনবমীকে কেন্দ্র করে নাচানাচি করতে শোনা গেছে। একজন বিধায়ক বলছে যে সনাতনীদের কেটে ভাসিয়ে দেবো। একটু বক্তব্যটা চালান তো দেখি, আপনার টিভি চ্যানেলে একটু সবাই শুনুক যে কেটে সনাতনীদের ভাসিয়ে দেবো, এমন বক্তব্য তৃণমূলের বিধায়ক বলছে। বলার আগে আপনারা যে খবরগুলো করবেন, বেশ, আমি একটু পিসিআর কে বলবো যদি সেটা থাকে আমাদের লাইব্রেরিতে অবশ্যই আমরা শোনাবো অবশ্যই, আপনার দাবি পূরণ হবে। কোনো খবর নেই, আমি শুনেছি এবং অত্যন্ত অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। বিধায়ক কখনো বলছে না সনাতনীদের মেনে নেওয়া যায় না, বলছেন যে এইরকম ঘটনা ঘটেছে নাকি, এটা বলা হয়েছে নাকি, আমরা ডেফিনেটলি শোনাবো। শোনালে পুরোটা শোনাবেন, শোনালে পুরোটা শোনাবেন। 10 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড শুনিয়ে শুধু ওইটুকু পুক করে কেটে দেবেন না, কারণ মানুষের মধ্যে একটা ভুল বার্তা যায়। করবেন না রেজিনগরের বিধায়ককে আপনারা ভুল বলা শাসক দলের পক্ষে মনে সম্ভব হয় না। এটাকে সমর্থন করেন যে দাঙ্গা করা উচিত সনাতন নাম নিয়ে? আমি দাঙ্গাকে সমর্থন করি না। আমাদের কাছে বিজেপি করে না, আমরা এখানে সেকুলার, আমরা সমস্ত ধর্মকে সম্মান করি। হচ্ছে সাম্প্রদায়িক দল, কিন্তু আমি মুসলমানকে সম্মান করি। আজকে দেখে দেখে রাম মন্দিরের ভূমি পূজন যেদিন হয়েছে, দেখে দেখে ওই দিন লকডাউন করেছে। আপনি যে সন্ন্যাসীর কথা বলছেন, পুজো দিতে না পারে, রাম মন্দিরে যেদিন ভূমি পূজন হচ্ছে করোনার মধ্যে, দেখে দেখে সেই দিনটাকে লকডাউন করেছে যাতে সনাতনীরা যাতে মন্দিরে যেতে না পারে। দেখে নিন, সম্প্রীতি করা হয়েছে। আপনি জানেন না, বুঝতে পারলেন? ঠিক বলেছেন অনিন্দদা, অনিন্দদা ঠিক বলেছেন আপনি, অনিন্দদা আপনি ঠিক বলেছেন। আপনি মিছিল করেছেন দাদা, আপনি মিছিল করেছেন, কিন্তু আপনি সনাতনীদের হয়ে কথা বলেন না। যখন সনাতনীদের কথা বলার সুযোগ থাকে তখন আপনারা সেকুলার হয়েছেন। চুপ, আমাদের কাছে ধর্ম বলা যাবে না। হুমায়ুন কবির কি বলেছেন, হুমায়ুন কবির কি বলেছেন শুনুন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো। 70% আর 30%। না না, সনাতনী শব্দ কই? না না, কাকে 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 এবার মুখ্যমন্ত্রী কি বলছেন? কি বলছেন?
কাকে ফেলবে কথাটা বললেন 2 ঘন্টার না 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 আরে 2 ঘন্টার মধ্যে কাকে ফেলবে সনাতনী শব্দ কই উনি এই বলেছেন যে সনাতনী বলে মিথ্যা অপপ্রচার চলছিল হিন্দু মুসলমানের দাঙ্গাগিরা চক্রান্ত চলছিল সেটা পাস হয়ে গেল। টুইট করা পুরো ভিডিওটা আনকাট আপনাদের দেখাবো, আনকাট দেখাবো। সময় ধৈর্য ধরে বসুন, ধৈর্য ধরে বসুন আর বলুন যে সনাতন বিরোধী কেন এত। রাজ্যের শাসক দল তৃণমূল অঙ্ক কষে খেলছেন, সনাতনী বলছে অঙ্ক কষে খেলছেন, অঙ্ক কষে আপনারা খেলছেন, আপনারা ভোট ব্যাংক কাকে বলছে? এটা নির্লজ্জ পলিটিক্স, এটা নির্লজ্জ রাজনীতি করছেন। বেশ বেশ অঙ্ক কাকে কষে বলছে? খেলছেন কাকে বলছে? নামটা কই? আমি একটা কথা বলি, 30% মুর্শিদাবাদের মানুষকে বলছে, কারা 30%? আমি একটা কথা বলি অ্যাকচুয়ালি কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মকে যতটা সম্মান দেন বিজেপি সেরকম দেন না। বিজেপি কয়েকটা ধর্মের প্রতি তাদের গা জ্বালা। আমরা সম্মান দেওয়া দেখেছিলাম, আমরা সম্মান দেওয়ার ছবি দেখেছিলাম। তন্ময়দা অনিন্দাকে মনে করে দিয়ে আমরা সম্মান দেওয়ার ছবি দেখেছিলাম, সম্মান দেওয়ার ছবি দেখেছিলাম। মতুয়াদের ধর্মগুরুর নাম তিনি কি বলেছিলেন আমরা সম্মান দেওয়ার দেখেছিলাম। হরহর মহাদেবকে তিনি পুজো করতে গিয়েছিলেন, কিভাবে ফুলের মালা ছুড়ে দিয়েছিলেন আমরা সম্মান দেওয়া দেখেছিলাম। যিনি আমাদের মহাদেবকে অনিন্দতা বলতে দিন, সায়নী ঘোষ যিনি মহাদেবকে অপমান করেছিলেন, মহাদেব দেবাদিদেব মহাদেবকে অপমান করেছিলেন, তাকে আপনারা টিকিট দেন যাদবপুর থেকে, তাকে নেত্রী করেন। আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখবেন মুসলিমদের অনুষ্ঠানে আপনি সায়নী ঘোষের কথাটা বলুন না মশাই, কথাটা বলছেন। সায়নী ঘোষ অপমান করেছিলেন দেবাদিদেব মহাদেবকে। আপনি এত উত্তেজিত হওয়ার কিছু নাই। হুমায়ুন কবিরের কথা বলুন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রক্তের দাগ, এই আপনি সায়নী ঘোষের কথা সেখানে নিয়ে গিয়ে যাচ্ছেন পাগড়ি পরে, পাগড়ি পরে মহাদেবকে অপমান রান্না করতে করেছিলেন। হচ্ছে, মনে পড়ছে আর সেই ছবিটাও দেখানো প্রয়োজন পড়বে। উনি ঠিক বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঈদে যান কিন্তু রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠানের সীমাদান তিনি যান না। পরে মানে আগুন জ্বলছে না, কিন্তু যদি সব সব থাকে বুকে হাত দিয়ে বলুন সায়নী ঘোষকে টিকিট দিয়ে তৃণমূল ভুল করেছে না ভুল ঠিক করেছে। কৃষক আইনে কত সিপাহী মারা গেছে, সায়নী ঘোষকে টিকিট দিয়ে ভুল করেছে না ঠিক করেছে। আজকে কত সিপাহী মারা গেছে। আপনি সৎসাহস রয়েছে, রাজু ঘোষের রয়েছে, রাজু ঘোষের সৎসাহস রয়েছে, বুকে হাত দিয়ে বলুন সায়নী ঘোষকে টিকিট দিয়ে ভুল করেছে না ঠিক করেছে। দাঁড়ান, এটা যদি আপনাকে সায়নী ঘোষের এই কথাটাকে যদি আপনাকে উত্তর দিতে হয় তাহলে পরে মূর্তি পুজোকে যেতে হবে, যে শিব পুজোর অনেক আগে থেকে লিঙ্গ পুজো হতো, আর এই লিঙ্গটাকে তখন শিব মানা হতো না, সেখানকার একটা প্রতীক হিসাবে লিঙ্গ পুজো করা হতো সেই সময়ে। আর আজকের ডেটে সেই সময় সংখ্যা বৃদ্ধি বাড়ানোর জন্য লিঙ্গ পুজো করা হয়। আর আজকে রাজবাবু ক্লিন সার্টিফিকেট দিচ্ছেন, তাই তো? সেখানে সায়নী সেই কথা বলেছে। অর্থাৎ এর সাথে দেখুন, হিন্দু ধর্মকে অসম্মান করার কোনো অধিকার নেই। ধর্মকে অসম্মান করছেন, করবেন না। সবাই মিলে বারবার বলা হচ্ছে আপনি ধর্ম সম্বন্ধে কিছুই জানেন না। প্লিজ রাজবাবু কোঅপারেট করুন প্লিজ। অত্যন্ত অন্যায়, আমি তীব্র প্রতিবাদ করি। যে ব্যাখ্যা করলেন এ ব্যাখ্যা আপনারা হিন্দু বিরোধী, পরিষ্কার লিঙ্গ পুজো হতো, হিন্দু বিরোধী না হলে এই ধরনের কথা বলতে পারছেন না। এই জায়গায় রাজবাবু শুনুন, সময় দিন, রাজবাবু শুনুন, একটু থামুন। রাজাগোপাল বাবু বলুন স্যার বলুন। না, অত্যন্ত দুঃখের যেভাবে উনি শিবের ব্যাখ্যা করতে গেলেন, এটা কলঙ্কজনক। এটা বোঝা যাচ্ছে যে ওরা হিন্দু ধর্মের বিরোধিতা করবার জন্য, কেন ওদের কাছে লক্ষ্য হচ্ছে 30% ভোটটা কনফার্ম ভোট করা যায়। এই লক্ষ্য 30% ভোট কনফার্ম ভোট নেবার জন্য তারা হিন্দু ধর্মকে, ওরা নিজেরাও জানে না, যারা বলছে 30% কে গঙ্গার জলে মিশিয়ে দেবো, এই আক্রমণ যদি ভেসে আসে তখন ওনারাও থাকবেন কিনা তারা জানেন না। যাদের দালালি করতে এটা যদি ব্যাখ্যা দিতে হয় তাহলে একটু পিছনে গিয়ে পারে ঋগ এবং যজুর্বেদের মধ্যখান থেকে শিব পুজো এবং পুরুষ শাসিত সমাজ শুরু হয়। তার আগে থেকে লিঙ্গ পুজোর প্রচলন ছিল, বহু প্রাচীন পুজো, এটা কোনো শিব বলে কিছু ছিল না। সংখ্যা বৃদ্ধি বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন পাহাড় পর্বতে মানুষ যখন বসবাস করতো, জন্তুদের বিরুদ্ধে লড়াই করার জন্য তখন লিঙ্গ পুজোকে মানা হতো, কিন্তু এর সাথে শিবের কোনো
সনাতনীরা শুনছে, কিছু তো লজ্জা করুন রাজু বাবু। সনাতনীরা শুনছে, বাংলাদেশের সনাতনীরা শুনছে। আমি তন্ময় দা কথা বলবো, তন্ময় দা বলবে, তন্ময় দা বলবে। আরে করে তো সেটা বলছি, প্লিজ পুরাণের গল্প পুরাণটা কাল্পনিক, পুরাণ ধরে বাস্তবিক মেলাতে আজকে মা কালীকে বলা হচ্ছে। আমরা সবাই এখানে আলোচনার জন্য এসেছি, কোঅপারেট করুন। তন্ময় বাবু বলুন। আজকে প্রতিটা ক্ষেত্রে দেখুন, মা কালীর ক্ষেত্রে ওনাদের একজন সাংসদ মহুয়া মৈত্র বলেছেন তিনি নাকি মাংস আর অ্যালকোহল নেন। তারপরে একটা আপনি স্টেটমেন্ট পেয়েছেন তৃণমূলের কোন নেতার কাছ থেকে বা নেত্রীর কাছ থেকে যে তিনি ভুল বলেছেন, এরা ওরা সমর্থন করেন। যদি সনাতনীদের আমি এখানে করা হয়, আমি একটা কথা বলি, আমরা কালী পুজো করি, আমরা হিন্দু, আমরা মহাপ্রসাদ কালীঘাটের আপনি দাঁড়ান না, আপনার সবাই বলবেন কালীঘাটের মহাপ্রসাদ আপনি বলুন। আপনাদের নরেন্দ্র মোদী আছেন তো, নরেন্দ্র মোদীজি উনি হিন্দু তো, কালী ভক্ত তো, বলুন মহাপ্রসাদ খেতে বলবেন, খেতে পারবেন? কালীঘাটের মহাপ্রসাদ খেতে বলুন। মা কালীর সম্বন্ধে হিন্দুদের আঘাত করে এখন কথা বলছো, বলুন আগে বলুন উনি হিন্দু তো, উনি হিন্দু কিনা হ্যাঁ কিনা বলুন, বলুন কালীঘাটের মহাপ্রসাদ খাবেন কিনা? একদম শেষ আমাদের কাছে, আলোচনার সময় আমাদের কাছে একদম শেষ, আর সময় নেই, এখানে আমাদের ডিবেট শেষ করতে হচ্ছে। কিন্তু একটা বিষয় এখানে উত্থাপিত হচ্ছে, এই যে ধর্ম নিয়ে কার্যত রাজনীতি করা হচ্ছে, সেটাই বা কেন করা হচ্ছে? যে কোনো রাজনৈতিক দলের সমর্থকেরা তারা যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, কিন্তু এখানেও কেন কার্যত এই ধর্মকে নিয়ে আসা হচ্ছে কেবলমাত্র ভোট ব্যাংক বাড়ানোর জন্য, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে নিজেদের কুক্ষিগত করবার জন্য বা সেই ভোট ব্যাংক বাড়ানোর জন্য। সন্তু, এই মুহূর্তে তা আবার ভোটের আবহের মধ্যে এটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অঙ্ক কষে তিনি ভোট ব্যাংকের কথা বলছেন, অঙ্ক কষে তিনি ভোট ব্যাংকের জন্য এই কথা বলছেন, কিন্তু বাংলার সাধু সন্তরা, দেশের সাধু সন্তরা বলছেন সনাতনীরা আসো, আরো বেঁধে বেঁধে থাকি। সনাতনীদের এবার কথা বলার সময় এসেছে। চুপ, স্পিক নট, সেকুলারিজম এটা চলবে না। এবার কথা বলার সময় এসেছে। চারটা ভোট আজ এখানে শেষ করছি, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরছি। দেখতে থাকুন পাপ।